নমস্কার, আমি বিশ্বজিৎ দাস। আজকে আমরা পড়ব ঋগ্বেদ সম্বন্ধে। ঋগ্বেদের সামান্য পরিচয়, যা বিষয়ে ইউজিসি নেটে বেশিরভাগ সবসময়ই প্রত্যেকটা ইউজিসি নেটের মধ্যেই ওই ঋগ্বেদের থেকে প্রশ্ন থাকেই। তো যেগুলো সামান্য কমন ব্যাপার, সাধারণ থেকেই থাকে প্রশ্ন, দু একটা করে ঋগ্বেদ থেকে প্রশ্ন থেকেই থাকে, সেগুলোই আমি বলবো এখানে। যেগুলো আমি বই থেকে খুঁটে খুঁটে বের করে আমি নিজে নোট বানিয়েছি, সেগুলোই আমি আপনাদেরকে বলবো। তো শুরু করা যাক। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনাদের মনে কোনো সন্দেহ জাগে, আমাকে কমেন্ট করতে পারেন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি বই থেকে পেয়েছি, নিজে থেকে কোনো কিছু বানিয়ে লিখিনি, যে আমি নিজের মন চাইলো মন গড়া কোনো কিছু লিখে আপনাদেরকে বলে দিলাম আর আপনারা সেটাই বিশ্বাস করলেন, তা কিন্তু নয়। আপনারা যেটাই আপনাদের মনে সন্দেহ জাগবে, আপনারা প্রশ্ন করতে পারেন, আমি তার উত্তর দেব। আর আমি যে বই থেকে খুঁটে খুঁটে লিখেছি, দরকার হলে আপনারা সেই বই দেখতে পারেন, সেই বই ঘাঁটতে পারেন, এবং আমি যা যা বলবো ওই সব কিছুই আপনারা ওই বইয়ের মধ্যে পাবেন। শুধু একটু পরিশ্রম করে খুঁজে খুঁজে দেখতে হবে। বইটার নাম হচ্ছে বেদের পরিচয়, আর ডক্টর যোগীরাজ বসুর। তো শুরু করা যাক। ঋগ্বেদকে ঋক সংহিতাও বলা হয়। তো ঋক সংহিতায় কিন্তু 15টা ভাষ্য পাওয়া যায়। 15টা ভাষ্য পাওয়া যায়। সেই স্কন্দস্বামী আর সায়নাচার্যই কেবল সম্পূর্ণ ভাষ্য রচনা করেছেন। অ্যাকচুয়ালি ভাষ্য যেহেতু 15টা পাওয়া গিয়েছে, সেহেতু 15টা ভাষ্য কেউ অর্ধেক লিখেনি, সম্পূর্ণই লিখেছেন। কিন্তু কথা হচ্ছে যে সম্পূর্ণ পাওয়া যায়নি, লুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো কেবলমাত্র স্কন্দস্বামী আর সায়নাচার্য, ওনার দুজনেরই ওই ভাষ্যটুকু, সম্পূর্ণ ভাষ্য পাওয়া গিয়েছে। সেই জন্যই ওখানে বলে দেওয়া হয়েছে যে ভাষ্য রচনা করেছেন, যে সম্পূর্ণ ভাষ্য রচনা করেছেন কেবলমাত্র স্কন্দস্বামী ও সায়নাচার্য। এর এই নয় যে বাকি যে 13টা ভাষ্য যারা রচনা করেছেন তারা অর্ধেক লিখে ছেড়ে দিয়েছেন, এরকম না, তারা পুরোটাই লিখেছেন। এটা আমার মন করা কথা। তো কেউ তো আর কোনো কিছু শুরু করার পর অর্ধেক লিখে ছেড়ে দেবে না, সম্পূর্ণটাই লেখার চেষ্টা করবে। এবার তখন সংরক্ষণ করার আধুনিক পদ্ধতি ছিল না যা এখন আছে, সেই জন্যই নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে। যাই হোক, তো 15 জন ভাষ্যকারের নাম আমি বলে দিচ্ছি, আপনারা লিখে রাখতে পারেন। প্রথম তো স্কন্দস্বামী, তারপর নারায়ণ, উদ্গীত, হস্তামলক, বৈকুণ্ঠ মাধব, ধনুষ্ক যজ্ঞা, আনন্দ তীর্থ, লক্ষণ, আত্মানন্দ, সায়নাচার্য, রাবণ, মুদ্গল, চতুর্বেদ স্বামী, দেবস্বামী, স্বামী দয়ানন্দ সরস্বতী। এই 15 জন হচ্ছে ভাষ্যকার। তো আজকে আমরা শুধু ঋগ্বেদ সম্বন্ধে জানবো, পরের দিন যজুর্বেদ সম্বন্ধে কিছু আলোচনা করব। যাই হোক, তো এবার ঋগ্বেদের এটা হচ্ছে গিয়ে ভাষ্যকার গেল। এবার ঋগ্বেদের উপনিষদ কোনগুলো আছে? ঋগ্বেদের উপনিষদ দুটোই পাওয়া যায়, বর্তমানে এটাই চলে আর কি, ঐতরেয় আর সাংখ্যায়ন। সাংখ্যায়নকে কৌশিতকীও বলা হয়। কৌশিতকী বা সাংখ্যায়ন দুটো একই। আর ঋগ্বেদের ব্রাহ্মণ হচ্ছে ঐতরেয় আর কৌশিতকী, যেটা উপনিষদ সেটাই ব্রাহ্মণ। ঠিক আছে, উপনিষদ ঐতরেয় উপনিষদ, কারণ ঐতরেয় ঋষি ছিলেন বা পুরোহিত ছিলেন, তো বা ব্রাহ্মণ ছিলেন,
উনি যা জ্ঞান দিয়েছেন সেটা ঐতরীয় উপনিষদ নামে পরিচিত হয়েছে। আর উনি ব্রাহ্মণ ছিলেন, তার জন্য ঋগ্বেদের যে ব্রাহ্মণ তিনি ঐতরীয় আর কৌশিতকী ছিলেন। তো এই দুজনের নামই পাওয়া যায়। তারপরে আবার ঋক্সংহিতার কাল নিয়ে তো অনেকেই মন্তব্য করেছেন। কেউ বলেছে এই কাল, কেউ বলেছে ওই কাল, কেউ বলেছে ওই কাল, অনেকেই। আমি এত বিস্তারিত যাব না, যেহেতু সামান্য পরিচয়, সেজন্য সামান্য অধ্যয়নটুকুই আমি বলবো। তো ম্যাকডোনাল্ড নামে একজন পাশ্চাত্য পণ্ডিত ছিলেন। তিনি একটি গ্রন্থ লিখেছেন, যে গ্রন্থটির নাম হচ্ছে এ বেদিক রেডার ফর স্টুডেন্টস। তিনি এই গ্রন্থের মধ্যে তিনি ঋক্সংহিতার কাল রচনা করেছেন। ঠিক আছে, তো প্রশ্ন আসতে পারে এ বেদিক রেডার ফর স্টুডেন্টস এটা কী লিখেছেন, বা বা কে এই বইয়ের মধ্যে কাল রচনা করেছেন, তখন ম্যাকডোনাল্ড হবে। আচ্ছা, যাই হোক, ঋক্সংহিতার মধ্যে আবার দুই প্রকার বিভাগ দৃষ্ট হয়, দুইটা ভেদ আছে। একটা হচ্ছে মণ্ডল, অনুবাক, সূক্ত আর ঋক। আর দ্বিতীয় প্রকার হচ্ছে অষ্টক, অধ্যায়, বর্গ আর হচ্ছে মন্ত্র। প্রথম বিভাগটি মানে মণ্ডল, অনুবাক, সূক্ত ও ঋক সেটা হচ্ছে অনুষ্ঠানের উপযোগী। আর দ্বিতীয় বিভাগটি হচ্ছে গিয়ে অধ্যয়নের উপযোগী। যাই হোক, সমগ্র ঋক্সংহিতায় প্রায় 4,32,000 অক্ষর আছে। এটা প্রশ্ন আসে, এটা এসেও ছিল গত ইউজিসি নেটের মধ্যে, আমি তখন জানতাম না। যাই হোক, তারপর আমি খুঁটে বের করেছি। তো এই ঋক্সংহিতায় কিন্তু মোট 4,32,000 অক্ষর আছে। এটা প্রশ্ন কিন্তু খুব ডিফিকাল্ট। ঠিক আছে, তো যারা খুঁটে পড়াশোনা করবে তারাই একমাত্র এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তারপরে কয়েকটি সূক্ত লয়া একটি অনুবাক, কয়েকটি সূক্ত নিয়ে একটি অনুবাক হয়, সেটা আমরা জানি। না জানলেও এখন আমরা বইয়ে যেহেতু পেয়েছি সেটাই, কয়েকটি সূক্ত নিয়ে একটি অনুবাক, আর কয়েকটি অনুবাক নিয়ে একটি মণ্ডল, আর প্রত্যেকটা মণ্ডল নিয়ে একটা বেদ হলো ঋক্সংহিতা। ঋক্সংহিতায় কয়টি মণ্ডল আমরা জানি? 10টি মণ্ডল, 85টি অনুবাক আর 1017টি হচ্ছে সূক্ত। আর ঋক মানে মন্ত্র, কয়টি ঋক? 10,600টি ঋক আছে। আমি আবার বলছি, ঋক্সংহিতায় 10টি মণ্ডল, 85টি অনুবাক আর 1017টি সূক্ত আর 10,600টি ঋক আছে। 11টি বাল্যখিল্য সূক্ত। এই বাল্যখিল্য সূক্ত অ্যাড করে হয়ে যায় 1028টি সূক্ত। আচ্ছা, দ্বিতীয় প্রকার যেটা অষ্টক, অধ্যায়, বর্গ, সেটা হচ্ছে 8টি অষ্টক মানে 8টি অষ্টক আর 64টি অধ্যায় আর 2006টি বর্গ আছে। ঋগ্বেদের শাখল ও ভাস্কল শাখায় দুটি শাখায় বিভক্ত, একটা শাখল শাখা আর একটা ভাস্কল শাখা। শাখল শাখার মধ্যে 1017টি সূক্ত আর ভাস্কল শাখার মধ্যে 1028টি সূক্ত। মানে ভাস্কলের মধ্যে ওই যে 11টি বাল্যখিল্য সূক্ত সেটি অ্যাড করে 1028টি সূক্ত হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে বাল্যখিল্য সূক্ত আমরা কোত্থেকে ধরবো? তো এখানেও তিনি বলে দিয়েছেন, মানে ওই বইয়ের মধ্যে ডক্টর যোগীরাজ বসু তার বেদের পরিচয় গ্রন্থে বলেছে যে ঋক্সংহিতার যে অষ্টম মণ্ডল, সেই অষ্টম মণ্ডলে 49তম হইতে 59তম সূক্ত অবধি বাল্যখিল্য সূক্ত নামে পরিচিত। এই বাল্যখিল্য সূক্ত নামে পরিচিত গেল। তো এটা গেল ঋগ্বেদের সামান্য পরিচয়। তারপরে আবার ঋগ্বেদের আরেকটা সামান্য পরিচয় আছে, সেটা হচ্ছে গিয়ে ঋগ্বেদের মন্ত্রদ্রষ্টা। মানে ঋগ্বেদের মন্ত্রদ্রষ্টা মানে ঋষি, কোন মণ্ডলের কোন ঋষি। অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে কোনো ঋষি বা কোনো পণ্ডিত তো বেদ কেউ রচনা করেনি, বেদ তো অপরিসীয়, সেই জন্য দ্রষ্টা বলেছে। কারণ ঋষিরা মন্ত্রগুলো দর্শন করতো, তারা রচনা করেনি। তাদের চোখে ভেসে উঠতো, তারা যখন ধ্যান করতেন তখন তাদের চোখে ভেসে উঠতো ওই মন্ত্রগুলি, আর সেই মন্ত্রগুলি বেদের মধ্যে যুক্ত করেছে। তো প্রথম মণ্ডলের যে মন্ত্রদ্রষ্টা, সেই মন্ত্রদ্রষ্টার নাম হচ্ছে মধুচ্ছন্দা। এটা কমন ব্যাপার, এটা আসেই। দ্বিতীয় মণ্ডলের মন্ত্রদ্রষ্টা হচ্ছে গ্রীষ্মমদ। তৃতীয় মণ্ডলের মন্ত্রদ্রষ্টা হচ্ছে বিশ্বামিত্র।
চতুর্থ মণ্ডলের মন্ত্রদ্রষ্টা হচ্ছে বামদেব, আর পঞ্চম মণ্ডলের মন্ত্রদ্রষ্টা হচ্ছে অত্রি, আর ষষ্ঠ মণ্ডলের মন্ত্রদ্রষ্টা হচ্ছে ভরদ্বাজ, আর সপ্তম মণ্ডলের মন্ত্রদ্রষ্টা হচ্ছে বশিষ্ঠ, আর অষ্টম মণ্ডলের মন্ত্রদ্রষ্টা হচ্ছে কর্ণ, আর নবম মণ্ডলের মন্ত্রদ্রষ্টা সোমদেবতা। এটা মন্ত্রদ্রষ্টা নবম মণ্ডলকে বলা হয় না, কারণ সোমদেবতার স্তুতি করা হয়, তো সেই জন্য সোমদেবতা ধরা হয়েছে। যাই হোক, ওটার সম্বন্ধে আরেকটু নলেজ, আরেকটু পড়াশোনা করতে হবে নবম মণ্ডলটার ব্যাপারে। তো যাই হোক, নবম মণ্ডলে সোমদেবতার কথাই বলা হয়ে থাকে। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে দ্বিতীয় মণ্ডল থেকে যে অষ্টম মণ্ডল পর্যন্ত যে ঋষিদের কথা, গ্রীষ্মমত, বিশ্বামিত্র, বামদেব, অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ, কর্ণ, এদেরকে একসঙ্গে ফ্যামিলি বুকস বলা হয়। ইউজিসি নেটে এটা আসতে পারে যে ফ্যামিলি বুকস কাদের বলা হয়, তখন এটা বলতে হবে গ্রীষ্মমত, বিশ্বামিত্র, বামদেব, অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ, কর্ণ, মানে দ্বিতীয় মণ্ডল থেকে অষ্টম মণ্ডল পর্যন্ত যে ঋষিদের, সেই মন্ত্রদ্রষ্টাদের একসঙ্গে ফ্যামিলি বুকস বলা হয়। ধন্যবাদ। আজকে এইটুকুই ঋগ্বেদের সামান্য পরিচয়। আগামী দিন আমি সামবেদ সম্বন্ধে একটু আলোচনা করব।